যে কথা বলছিলাম, দেশের খাবো, দেশের পড়বো আর দেশকে মানতেই আপত্তি জানাবো, দেশ শব্দটাতেই কি কমিউনিস্টদের আপত্তি? তারা আন্তর্জাতিকতার কথা বলেন, কিন্তু নিজের দেশে নিজের মাটিতে লালিত পালিত বড় হয়ে না হয়ে উঠে কেউ আন্তর্জাতিক হতে পেরেছেন? নিজের রাষ্ট্রকে সম্মান না করে পরের রাষ্ট্রকে, অন্য রাষ্ট্রকে কেউ সম্মান করতে পেরেছেন? বারবার এ রাজ্যে, এ দেশে কমিউনিস্টদের পুরস্কার ফেরানো, রাষ্ট্রীয় সম্মান ফেরানো, রাষ্ট্রীয় সম্মান ফেরানো, তাকে কোথাও রাষ্ট্র সম্পর্কে তাদের যে সেই পুরনো ধ্যান ধারণা তারই বশবর্তী হয়ে, এবং সেখান থেকেই কমিউনিস্টরা বারবার এটা প্রমাণ করার চেষ্টা করেন যে তারা আদতে রাষ্ট্রবিরোধী। আচ্ছা, এটা কি এদেশের কমিউনিস্টদের নিজস্ব একটা চরিত্র? দেশে দেশে কমিউনিস্টরা কি সত্যি এমন এতটাই রাষ্ট্রবিরোধী, এমন এতটাই রাষ্ট্রের বিপক্ষে? যে কোনো দেশে যেখানে কমিউনিস্ট শাসন ছিল বা আছে, যে কোনো রাষ্ট্রীয় গোলযোগ বা প্রয়োজনীয়তা দেখা যায় সবার আগে দেশের নাম করে কমিউনিস্টদের ঝাঁপিয়ে পড়তে। এদেশে রাষ্ট্র শব্দটা শুনলেই কমিউনিস্টরা যেন কেমন জলাতঙ্কের রোগীর মতো আচরণ করে। কেন? আমাদের বিশেষ প্রতিবেদন। 2008-এ ভারতরত্নের প্রস্তাব ফিরিয়েছিলেন জ্যোতি বসু। যদিও তার মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের শেষকৃত্যে আপত্তি জানায়নি সিপিএম। বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যানও দল মত নির্বিশেষে বামেদের তাকে সমর্থন আরও একবার এদেশের কমিউনিস্টদের সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। দেশ আগে না দল আগে? দলীয় রাজনৈতিক ভিত্তি অটুট রাখতেই যে প্রত্যাখ্যান, তা গোপন করছেন না সিপিএম নেতৃত্ব। দিল্লিতে বর্তমান ক্ষমতাসীন বিজেপি দল পরিচালিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা। একবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত আপামর জনগণের মধ্যে বিরোধ বিভেদ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে পথ চলছে, এবং তারাই হচ্ছে প্রাণভোমরা দিল্লিতে কেন্দ্রে বিজেপি সরকারের। তাদের দেওয়া এই পুরস্কার প্রত্যাখ্যান করা দেশের মানুষের স্বার্থে। আরও এক কদম এগিয়ে মোহাম্মদ সেলিমের বক্তব্য, দলীয় কর্মীদের আনুগত্য কেনার চেষ্টা আটকাতেই এই প্রত্যাখ্যান জরুরি ছিল। কিন্তু এখন দুর্ভাগ্যবশত কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলে এমন করেছে, এই সম্মানের বিনিময়ে প্রায় হচ্ছে তোমার কি আনুগত্য কেনা, সেটা অন্যায়। এই রাষ্ট্র সরকার যখন সরকারি দলের তাবেদার হয়ে যায়, রাষ্ট্রযন্ত্রটা যেমন পুলিশ, যেমন মিডিয়া, যেমন হচ্ছে আইএস আইপিএস অফিসার, তখন তো এটা হচ্ছে এই যে গুলাম নবী আজাদকে দেওয়া হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে এখানে যেমন দল বদল করা হয়, ওখানে প্রায় হচ্ছে তার স্থান বদল করার জন্য। মানে প্রয়োজনটা সংকীর্ণ দলীয় রাজনৈতিক। সিপিএম গণতান্ত্রিক নয়, রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করেও রাষ্ট্রকে না মানার অদ্ভুত বকচ্ছপ মায়ায় আচ্ছন্ন বলে যারা আলাদা দল গড়েছিলেন, তারাও আজ সিপিএম এর পাশে। মানে প্রত্যাখ্যান করাটাকে আমি স্বাগত জানাচ্ছি এই জন্য, বিধানসভা নির্বাচন পরবর্তী সময় এই কথাটা লোকের মধ্যে ভেসে বেড়াচ্ছে যে সিপিআইএম তৃণমূলকে হারাতে বিজেপির পক্ষে ভোট করেছে। ওরকমভাবে ঘুরে বেড়াতো যে রাম মন্দির নির্মাণে রায় দেওয়ার পরে রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত সদস্য করা হচ্ছে। রাষ্ট্রের সঙ্গে আপোষকামী বলে যাদের সঙ্গ ছেড়ে আলাদা দল গড়া সেই সিপিআইও সিপিএম এর পাশে। তার বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী, এমনকি খুনের ঘটনাও ঘটেছে। আমাদের দেশে অনেকগুলো বিশিষ্ট মানুষকে খুন করা হয়েছে। এই সমস্ত কালি জামা থেকে মোচার জন্য তিনি একটা রাজনৈতিক চাল চেলেছেন, এটাকে ব্যবহার করছেন এই পুরস্কারগুলোকে। গোলাম নবী আজাদকেও দিয়েছেন পদ্মভূষণ। উপনির্বাচন আর কলকাতা পুরভোটে সব ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। পদ্ম সম্মান কি বামেদের পালের হাওয়া কাটতেই? বিজেপি বলছে কমিউনিস্টরা একাই 100। পদ্ম পুরস্কারের প্রয়োজন নেই। স্বাধীনতার প্রাক্কাল থেকেই যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হবে কি হবে না, সেই সময় থেকেই বামপন্থীদের যে অবস্থান, যে জন্য আমি বলছিলাম তাদের নীতির প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের সেই অবস্থান বরাবর স্পষ্ট করেছে। তো স্বাভাবিকভাবে এই চিন্তাধারা পরবর্তীকালে তো ভারতবাসী ভালো চোখে দেখেনি। কলকাতার শীতের মতোই কি ক্ষণস্থায়ী হবে বঙ্গে বামেদের ভোট ফেরানোর হাওয়া? সিপিএম ও বামেদের সেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে পদ্ম সম্মান বিতর্ক। পদ্মের ভোট কাটলেও পদ্ম আর ছাড়ল কই? রিপাবলিক বাংলা।
আমার সঙ্গে যে অতিথিরা আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে আলোচনা, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন শিশির বাজোরিয়া, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অশোক ঘোষ, আরএসপি নেতা। আমার সঙ্গে রয়েছেন কৃষাণ মিত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এবং সমীর পুততুণ্ড, পিডিএস নেতা। আমি চারজনের সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমার আলোচনার আজকের মূল প্রশ্নগুলো। আমার আজকের অগ্নিবাণ 1, রাষ্ট্রীয় ভোটে জিতে সংসদে আর রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান। অগ্নিবাণ 2, লালবাতি গাড়ি চড়ে, রাষ্ট্রের দেওয়া লালবাতি গাড়ি চড়ে রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান। অগ্নিবাণ 3, রাষ্ট্রের ভাতা নিয়ে, অর্থাৎ বিধায়ক, সাংসদ, মন্ত্রী যারা হন, এই গণতান্ত্রিক ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় ভোটে জিতে সিপিআইএমের মুখ্যমন্ত্রীরা এর আগেও ছিলেন বিভিন্ন রাজ্যে, এখন একটি রাজ্যে আছেন। সিপিআইএমের সাংসদরা ছিলেন, আছেন, বিধায়করা ছিলেন, আছেন, এ রাজ্যে না থাকলে অন্য রাজ্যে আছেন। তারা ভাতা নেন, এ রাষ্ট্রের কাছ থেকেই নেন। এ রাষ্ট্র যারা পরিচালনা করেন সেই বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিছিলে মাফ করবেন, মিটিংয়ে অংশগ্রহণ করেন, প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন তাদের রাজ্যের জন্য আরও বেশি করে পাওনা গণ্ডা আনবার জন্য, যা নিতান্তই সাংবিধানিক। তখন আপত্তি নেই, তখন মনে হয় না রাষ্ট্র পরিচালনা কে করছে তার সঙ্গে কেন বৈঠক করব। তাহলে রাষ্ট্রীয় পুরস্কারে আপত্তিটা কোথায়? আমি সমীরবাবু আপনাকে দিয়ে শুরু করি, তার কারণ আপনারা একসময় সিপিআইএমের সঙ্গ ত্যাগ করেছিলেন যে কথা বলে, আমি তার সবগুলোর ভিতরে ঢুকতে চাইছি না, শুধু একটা কথা বলব। আপনারা বলেছিলেন যে এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছি, তার সব কিছুকে ব্যবহার করছি, অথচ রাষ্ট্রটাকে, এই রাষ্ট্রযন্ত্রটাকে স্বীকার করছি না এবং প্রথম সুযোগেই সেটাকে পাল্টে দেবো বলে ঘোষণা করছি। এর মধ্যে একটা বকচ্ছপ মায়া আছে। এই মায়ার সঙ্গে বকচ্ছপ শব্দটা আপনারা বলেননি, কিন্তু আমি এটাকে যুক্ত করলাম, আপনারা যে যুক্তি দিয়েছিলেন তাতে তাই মনে হয়েছিল। সেই মায়া থেকে আপনারা বেরোতে চেয়েছিলেন। আজকে আমরা দেখছি যে আপনি স্পষ্টতই বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার দলের এই সিদ্ধান্তকে সার্বিকভাবে সমর্থন করছেন। কেন? আমি দুটো কথা বলেছি। একটা কথা বলেছি, আজকের রাজনীতির পরিস্থিতিতে, সাম্প্রতিক অতীতে আমরা যে পরিস্থিতি পার হয়ে এসেছি, সেই প্রেক্ষাপটে এই প্রত্যাখ্যান সঠিক। কারণ গত বিধানসভা নির্বাচনের যে ফলাফল, নির্বাচনের আগে বামফ্রন্টের যে প্রচার ছিল, নির্বাচনী কৌশল ছিল, তাতে লোকের মধ্যে স্বাভাবিকভাবেই এই কথাটা এসছে যে তৃণমূলকে হারাতে বিজেপি জিতলে বামফ্রন্টের, সিপিএমের আপত্তি নেই। সেই অবস্থায় যদি আজকে এই পদ্মভূষণ সম্মান গ্রহণ করা হতো, তাহলে পরে ওই রঞ্জিত গগৈর মতন হতো যে রাম মন্দির নির্মাণের রায় দিলাম, কিন্তু 2000 পাতার ওপর যে পর্যবেক্ষণ ছিল তার কথাবার্তা হচ্ছে ওখানে মন্দির হওয়ার কথা নয়। পুরস্কার দিচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। আমি শুনছি, আপনি বলবেন পুরস্কার দিচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, তার সঙ্গে এটা তুলনা। ওই পয়েন্টে রঞ্জিত গগৈ তারপরে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য হলেন, স্বাভাবিকভাবে লোকের মধ্যে এই কথাটা আছে, ওই রায় দেওয়ার জন্য পুরস্কার পেয়েছেন। আজকে বুদ্ধ ভট্টাচার্য যেটা গ্রহণ করলে ওই কথাটাই আসতো যে 3 থেকে 77 বিজেপিকে করতে বামফ্রন্টের যে ভূমিকা, উনি তার পুরস্কার পেলেন। কিন্তু আমি রাষ্ট্র ব্যবস্থার যে পয়েন্টগুলো এখানে তুমি উপস্থিত করেছো, তাতে রাষ্ট্র ব্যবস্থায় সব কিছুতেই অংশগ্রহণ করব, দেশে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হলে অংশগ্রহণ করব না, আর রাষ্ট্রীয় সম্মান দিতে চাইলে আমি গ্রহণ করব না, এটার আমি বিরোধী। এমনকি আনুষ্ঠানিক ঘোষণা না হলেও যেটা আজকে বারবার প্রচার হচ্ছে যে জ্যোতিবাবুকে ভারতরত্ন দেওয়ার কথা এসেছিল, ভারতরত্নটা কংগ্রেস রত্ন পুরস্কার নয়, আজকে পদ্মভূষণটা বিজেপি ভূষণের পুরস্কার নয়, সরকারের দেওয়া পুরস্কার, সরকারটা সকলের কাজে। সেই হিসেবে আমি মনে করি যে এই পুরস্কার গ্রহণ করা উচিত। আজকের পরিস্থিতিতে উনি প্রত্যাখ্যান করে সঠিক করেছেন, তা নাহলে বামপন্থী আন্দোলন সম্পর্কে লোকের ধারণা আরও খারাপ হতো। কিন্তু রাজনৈতিকভাবে সিপিএমের যে অবস্থান আছে, তার যে দ্বিচারিতা আছে, এই ধরনের সিদ্ধান্তের মধ্যে তার প্রতিফলনই ঘটেছে। বেশ, আমি শিশিরবাবুর কাছে যাই। শিশির বাজোরিয়া, শিশিরবাবু, আপনি, এটা কোনো লুকোনো তথ্য নয়, প্রকাশ্যে আছে, সবাই জানেন আপনি একসময় সিপিআইএমের সঙ্গে ছিলেন, সিপিআইএমের সঙ্গ ত্যাগ করেছেন। এমন দিনগুলো দেখে, এমন যুক্তিগুলো দেখে কি নিশ্চিতভাবে তখন পদ্মসম্মান প্রত্যাখ্যান হয়তো কেউ করেননি, কিন্তু এই যুক্তিগুলো তো তখনও ছিল। রাষ্ট্রের সব কিছুর মধ্যে যাবতীয়ভাবে আমরা আছি, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক অশোক স্তম্ভ লাগানো গাড়ি, সেই সিম্বল দেওয়া চিঠি, তার লেটার হেড, সব কিছু ব্যবহার করব।
লালবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, বিধায়ক সাংসদের ভাতা বেতন নেব, অথচ রাষ্ট্র সম্মান জানালে প্রত্যাখ্যান করব, এইটা বলে যে ওই সম্মানটা জানাচ্ছে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন একটা রাজনৈতিক দল। এর চেয়ে অসার যুক্তি কিছু আছে শিশিরবাবু? আপনি আমার পরিচয় যখন বললেন, আমি সিপিএম এর সঙ্গে ছিলাম, সত্যি কথা আমি 15 বছর বেশি সিপিএম এ ছিলাম। আমি আজকে কার্ল মার্কসের কথা বলে আরম্ভ করি। কার্ল মার্কস বলেছিলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ এ ফার্স। আজকে যে গতকাল যে ঘটনা ঘটল, এটা ইতিহাস এর একটা পুনরাবৃত্তি হলো, প্রথমবার হলো। কেন? EMS নাম্বুদ্রিপাদ খুব সম্ভবত 1993-তে 93-তে প্রত্যাখ্যান করেছিলেন, আর এবার বুদ্ধবাবু করলেন। সো দিস ইজ অ্যাজ পার কার্ল মার্কস আ ট্র্যাজেডি। ইটস এ ট্র্যাজেডি। তার কারণ আমি এখন চট করে একটা কোট করি। গতকাল সিপিএম এর যে সেন্ট্রাল কমিটির যে টুইট, ওইখানে কি বলা হচ্ছে, আমি জাস্ট একটা লাইন কোট করছি, পুরো টুইট কোট করছি না। The CPIM policy has been consistent in declining such awards from the state. মানে রাষ্ট্রের কাছ থেকে। আপনি তো রাষ্ট্রে কি বিশ্বাস করেন না? তাহলে আপনি শপথ কিসের শপথ নেন? Our work is for the people, not for the awards. Of course your work is for the people. কার কাজ মানুষের জন্য না? Comrade EMS, who was earlier offered an award, had declined it. আবার আমি বলছি, মানে ফ্রম দ্য স্টেট, আমি রাষ্ট্রের কাছ থেকে কিছু নেব না। আর এটা আমরা দেখলাম পশ্চিমবঙ্গে মাদার টেরিজার অ্যাওয়ার্ড জ্যোতিবাবু গ্রহণ করলেন। আর আজকে আপনি যে দেখালেন কিছুক্ষণ আগে, দুজন সিপিএম এর নেতা বলছেন এটা হচ্ছে আনুগত্য কেনা। কমরেড, আপনি কোথায়? এটা পুরস্কৃত করা কেনা। আপনি নিজে ভাবছেন কি আপনি বিক্রি হয়ে যাচ্ছেন? আর একটা শব্দ ছিল, বিজেপি সরকার থেকে নেব না। আসল এইখানে বিজেপি সরকার থেকে নেব না। আমার হিসেবে গতকাল যে ঘটনা ঘটলো খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা, বুদ্ধবাবুর নামে যে টুইট করা হয়েছে, যতটুকু আমি জানি, কেন আর ওনার শারীরিক অবস্থা এখন না দেখ, উনি নিজে টুইট করেন না, কোনো দিন তো উনি করেননি। ওই টুইটও যদি আমরা দেখি, স্টেট কমিটি টুইটার হ্যান্ডেল থেকে করা হয়েছে, ওটা আবার আমি পড়ে দিচ্ছি। উনি বলছেন, আমি জানতাম না, তাই জন্যে প্রত্যাখ্যান করছি। একটু কনফিউশন আমার হিসেবে। কিন্তু এসব করে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, যে জিনিস আমি প্রথম বিজেপি জয়েন করে প্রথমবার যখন আমি বিজেপি সদর দপ্তর দিল্লিতে গেলাম, অশোকা রোডের দপ্তরে, ওখানে রিসেপশনে অনেক ছবি ছিল। আমি দাঁড়িয়ে ছবির দিকে তাকাচ্ছি, হয়তো 15 মিনিট পেরিয়ে গেল। রিসেপশনিস্ট আমাকে জিজ্ঞেস করলেন, ভাই ক্যা দেখ রহে হ্যাঁ? আমি বললাম, একটি ছবির দিকে আমার চোখ। কোন সা? ভগৎ সিং। তো क्या हुआ? तो भगत सिंह तो कॉमरेड भगत सिंह है, उनका फोटो यहाँ कैसे है? बोलते वो कॉमरेड है या क्या पता नहीं, वो देश के लिए अपना जान दिए। किंतु कोनो सीपीएम ऑफिसे भगत सिंह ছবি নেই। এটাই হচ্ছে। আমি আরো বিস্তারিতভাবে শিশিরবাবু আসবো আপনার কাছে। শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, আমার সঙ্গে যোগ দিয়েছেন আলোচনাতে। আমি শতরূপের কাছে আসি। শতরূপ, যে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা, আমি শুরুতেই বলি, আপনি যেহেতু একটু পরে যোগ দিলেন, আমার 3টে মূল প্রশ্ন ছিল। এক হচ্ছে, রাষ্ট্রের কাছ থেকে সব কিছু নিয়ে, আমি অন্য কিছু নেওয়ার কথা বলছি না। একজন কমিউনিস্ট হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য রাষ্ট্রের কাছে গিয়ে জোর হাতে কিছুই চাননি, আমি একেবারেই সে কথা বলছি না। ব্যক্তিক বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও আলোচনা নয়, আলোচনা সার্বিক রাষ্ট্রীয় সম্মান নিয়ে, যেটা আপনারা নিতে চান না বা আপনারা নেন না বলে বারবার সগর্বে ঘোষণা করেন। এখানে আমার প্রশ্ন, কেন এই রাষ্ট্রের পরিচালিত ভোটে জিতে আপনারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাজ্যগুলির সরকারের ক্ষমতা পরিচালনা করেছেন, এখনও করছেন? সেই সরকারগুলি পরিচালনার সুবাদে আপনাদের দলের নেতামন্ত্রীরা রাষ্ট্রের কাছ থেকে বেতন নেন, ভাতা নেন, সাংসদ বিধায়করা ভাতা নেন, বেতন নেন, রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ সুবিধা
প্লেনের টিকিট থেকে ফ্রিতে টেলিফোন কলস সমস্ত কিছু গ্রহণ করেন। এই সময় রাষ্ট্র সম্পর্কে কোনো সমস্যা নেই। রাষ্ট্রের ক্ষমতায় আসীন দলের ক্যারেক্টার কি, সে কি করছে তা নিয়ে কোনো সমস্যা নেই। এতই যদি খারাপ বিজেপি, আমার প্রশ্ন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে গা ঘষা যায় না, তারা সরকার পরিচালনা করছে বলে সেই সরকারের দেওয়া রাষ্ট্রীয় সম্মান নেওয়া যায় না। গত 5 বছরে বা গত 2014 সাল থেকে এই সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আপনাদের যাবতীয় সাংসদ বিধায়ক তাদের নেওয়া বেতন ভাতা কি বন্ধ করে দিয়েছেন? শতরু, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি অনির্বাণ, আপনি শুনে খুশি হবেন। আমার আসতে একটু দেরি হলেও আমি আস্তে আস্তে মোবাইলে ইউটিউবে আপনার এটা শুনছিলাম। আমি রাস্তা একটু আটকে পড়েছিলাম বলে আপনি যে প্রশ্নটা করলেন ইন সো মেনি ওয়ার্ডস, আপনি এক্স্যাক্টলি যে অগ্নিবাণ বলে যেটাকে করেছে, আমার প্রথম অগ্নিবাণ ছিল, আমি তার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তখন। রাষ্ট্রভোটে সংসদে রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান। আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। কেন? কারণটা হচ্ছে কেউ রাষ্ট্র ভোটে সংসদে যায় না, জনতার ভোটে, মানুষের ভোটে যায়। দেশ পরিচালনা করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশনের ভোটেও কেউ সংসদে যায় না। পরিচালনা করে কে? হ্যাঁ, তাই কি হলো? দেশের মানুষই তো আপনাকে সম্মানটা দিচ্ছে, বিজেপি দিচ্ছে না। দেশের মানুষ দিচ্ছেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে। দেশের মানুষ ভোট দিয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তুলে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে দেশের মানুষ নয়। আপনি আপনার প্রশ্ন দীর্ঘক্ষণ ধরে করেছেন, এবার আমার উত্তরটা আপনাকে শুনতে বেশ, হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে দেশের মানুষ নয়। শুনে রাখলাম, একটা পয়েন্ট নোট ভালো করলাম। করে শুনে রাখুন, একবার বলছি, আপনি একবার শুনে রাখুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে দেশের মানুষ নয়। এই গভর্নমেন্টকে যারা ভোট দিয়েছেন তারাও দেশের মানুষ, এই গভর্নমেন্টকে যারা ভোট দেননি তারাও দেশের মানুষ। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পদগুলো কি দেশের মানুষের? আপনি এগুলো জানেন না, এটা আমি খুব অবাক হচ্ছি দেখে। দেশ এবং রাষ্ট্রের তফাৎ আপনি জানেন না অনির্বাণ? আমি তো সেই কারণে জিজ্ঞাসা করলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেশের ভোটে মানুষ যায় সংসদে, রাষ্ট্রের ভোটে যায় না। রাষ্ট্রের পরিচালনায় ভোটে যান, তারা একটা পিরিয়ডের জন্য রাষ্ট্রের পরিচালনায় ভোটে যান। আপনি রাষ্ট্রীয় পরিচালনা করেন, পরিচালনা। আপনার কিন্তু আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাদেরকে ভোটে ব্যবহার করে? এই রাষ্ট্রের পুলিশ, এই রাষ্ট্রের আধা সামরিক বাহিনী, যাদেরকে ছাড়া আপনারা ভোটে যেতে চান না আজকাল পশ্চিমবঙ্গে। অনির্বাণ, আপনার সাথে তুমি অ্যাক্রস দ্য টেবিলে প্রথম বসে নেই, বহুদিন ধরে বসছি। আপনি সাধারণভাবে এত ইন্টারাপ্ট করেন না, আপনার কাছে যুক্তির একটু অভাব হচ্ছে। আমার কোনো যুক্তির অভাব নেই, আমি শুধু বুঝতে চাইছি আপনাদের যুক্তিটা কোথায়। আপনার মধ্যে, আমি এটা আপনাকে বলছি অন ক্যামেরা, আপনাকে কমপ্লিমেন্ট দিচ্ছি, আপনার মধ্যে কিন্তু মানে অযথা ইন্টারফেয়ার করার বোধভ্যাসটা নেই। আপনি কাউকেই করেন না, আমাকে বলেন না, কোনো দলকেই করেন না। আচ্ছা প্লিজ, আমি ইন্টারফেয়ার করছি না, আপনি বলে যান। আচ্ছা আপনি বলে যান, আলোচনা পরিচালনা আচ্ছা আপনি প্লিজ বলুন। হয় আজকে আপনার শরীর খারাপ অথবা আপনার যুক্তিটা একটু দুর্বল আছে। আমার মনটা একটু খারাপ। একজন বাঙালি পদ্মভূষণ পেলেন না, নিলেন না। মন খারাপে মানুষ একটুখানি কম কথা বলে, আপনি এত খেপে গেছেন কেন? মন খারাপ বলে তো মানুষ রেগে যায়। আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে চেয়ারে এখন বসে আছেন, সাংবাদিকের চেয়ার, আপনি নিশ্চয়ই নিখিল চক্রবর্তীর নাম শুনেছেন। আপনি রাজনীতির লোক, সিনেমার লোক, গান বাজনার লোক সব ছেড়ে দিন। আপনি নিখিল চক্রবর্তীর নাম শুনেছেন। বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হওয়ার পরে নিখিল চক্রবর্তীকে তিনি হচ্ছে পদ্মসম্মান অফার করেন। নিখিল চক্রবর্তী উত্তরে বলেন যে আমার কাজ যার ভুলগুলোকে এক্সপোজ করা, আমি যদি আজকে সেই ব্যবস্থার কাছ থেকে একটা পুরস্কার নিই, সেই ব্যবস্থার কাছ থেকে, সেই সরকারের কাছ থেকে পুরস্কার নিই, সেক্ষেত্রে তার মানে হচ্ছে কোনো একটা জায়গায় আমার কলম তার সঙ্গে সমঝোতা করলো। আমি আপনাকে বলছি অনির্বাণ, আমার পূর্বসূরি, আমার নেতার কথা ছেড়ে দিন, আপনি আপনার পূর্বসূরিকে সম্মান করুন। বেশ, আমি আবার এখানে বলছি অনির্বাণ, দয়া করে, আজকে আপনার তো অনেক মানুষ এরকম, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা কি টিনেজাররাও এই আলোচনাগুলো শোনে, তাদের মুখের দিকে চেয়ে অন্ততপক্ষে ফলস ইনফরমেশন পেডিল করবেন না। দেশ এবং রাষ্ট্র এক নয়, এটা আপনিও খুব ভালো করে জানেন। দেশের মানুষ ভোট দেন, যারা ভোটে জেতেন তারা একটা পিরিয়ডের জন্য রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পান। নির্দিষ্ট সময়ের পরে আবার ভোটের মাধ্যমে তারা বিধায়ক এবং সাংসদদের ভাতা আর পেনশনটা কারা দেন? দেশ না রাষ্ট্র কে দেয়? আমি তাতেও আসছি। আপনি 5বার প্রশ্ন করলে তোমার প্রশ্নের ভ্যালু অ্যাড হবে না। তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। সুতরাং লেট আস এগ্রি অন দিস পয়েন্ট। প্রথম কথা, যে দেশ এবং রাষ্ট্র এক নয়। আপনি যতই এখানে বলুন না কেন, রাষ্ট্রের যে ভোটে জিতে এসছে, দেশের মানুষের ভোটে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া যায়। দ্বিতীয় কথা, আপনি বলছেন বিধায়ক সংসদের পেনশনের কথা, বা তাদের যে আপনি একটা শুনছিলাম যে সর্বদলীয় বৈঠক করা কি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বৈঠক করে। আমাদের কমিউনিস্ট পার্টির পরিষ্কার, এটা অন্য কোনো দলের কি আন্ডারস্ট্যান্ডিং আমি জানি না, কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টির পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং, যারা আমাদেরকে সমর্থন করেন না তারা এটার জন্যই হয়তো সমর্থন করেন না, যারা আমাদেরকে সমর্থন করেন তারা এটা জেনেই সমর্থন করেন। সেটা হচ্ছে যে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে যে ব্যবস্থাগুলোকে, পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে যেমন অনেক সমালোচনার জায়গা আছে, তেমন অসংখ্য তার ভালো দিক আছে, অনেক স্ট্রেংথের জায়গা রয়েছে। মাল্টিপার্টি ডেমোক্রেসিতে পার্লামেন্টারি সিস্টেমে যে উপাদানগুলোকে কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করা যায়, আমরা অবশ্যই সেই উপাদানগুলোকে কাজে লাগাতে চাই। এবং আমাদের পার্লামেন্টেরিয়ান হওয়ার লক্ষ্য এটা নয় যে আমরা আমাদের 14 পুরুষের জন্য, আগামী 14 গোষ্ঠীর জন্য সম্পত্তি বানাবো, কয়লা খনি, বেআইনি কয়লা খাদান চালাবো, আমরা কাটমানি খাবো, এই করবো। আমরা কোথাও যদি কোনো ব্যক্তির বিচ্যুতি হয়ে থাকে সেটা তার বিচ্যুতি, কিন্তু কমিউনিস্ট পার্টি সরকারে যায়, পার্লামেন্টে যায়, সরকারি ব্যবস্থাগুলোকে কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করবে বলে। পদ্মভূষণ বুদ্ধদেব ভট্টাচার্য পেলে
কি মনে করুন জ্যোতিবাবু ভারতরত্ন পেলে, কি ইএমএস পদ্মবিভূষণ পেলে, আলাদা করে আমাকে একটু জনগণের correct জন্য করবেন। কাজ করার কোনো সুযোগ সুবিধার প্রশ্ন বেশ, এখানে নেই, বেশ, মানুষের বেশ। কোনো উপকার হয় আমাকে না। একটু correct আমার করবেন, last শতরূপ। কথাটা, শতরূপ আমাকে একটু correct করবেন। আমি আপনাকে আবার বলার সুযোগ দেবো। আজকে আপনি তো বেশি বলবেন, আপনার দল আমি just আমার last কথা যদি বলে নিতে পারি, ওনারা নিশ্চয়ই বলবেন সুজিত দা ভাই, আমি ওনাদের কাছে যাচ্ছি না, আপনার কাছে আসবো, আমার সঙ্গে একটু বলুন। সমীরদার একটা কথা শুনছিলাম, আমি অল ডিউ রেসপেক্ট বলছি, সমীরদার ঠিক আছে, এটা ওনার পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে, উনি এটার সাথে সিপিএম এর ভোট বিজেপিতে গেছিল, কলকাতা বা শান্তিপুরে ভোট পেয়ে যায় সিপিএম এর দিকে, তাই সিপিএম নেয়নি, নেগেটিভ পলিটিক্যাল বার্তা যাবে বলে এটা সমীরদার ইন্টারপ্রিটেশন হতে পারে। কিন্তু আমার এটা একটু ছেলে মানুষের মতো কথা এই কারণে মনে হলো, কারণ সবাই জানে যে ইএমএস যখন পদ্মবিভূষণ প্রত্যাখ্যান করেছিলেন, জ্যোতি বসু যখন ভারতরত্ন প্রত্যাখ্যান করেছিলেন, তখন এই বিজেপির ভোট সিপিএম, সিপিএম এর ভোট কংগ্রেস, কংগ্রেসের ভোট তৃণমূল, তৃণমূলের ভোট সিপিএম এর কোনো গল্প ছিল না। আপনার এই প্রত্যাখ্যান করা স্ট্যান্ডটাকে মনে হতে পারে ইনকারেক্ট পলিটিক্যাল স্ট্যান্ড, আমার তাই নিয়ে বক্তব্য কিছু নেই। তাই বলেছি। হ্যাঁ, না কিন্তু আপনি যেটা আজকে আমি তাই বলেছি যে আমি আপনাকে ইন্টারাপ্ট করবেন, কথা তুই দিচ্ছি। ছিলে না, interrupt না করবেন আমি কি করে? না এরপরেও করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি এটা বলছি যে যদি সমীরদা মনে করেন যে সরকারে মানে একটা রাষ্ট্রীয় সম্মান নেওয়া যায়, নেওয়ার মধ্যে কোনো দোষ নেই, তাহলে সমীরদা যখন পদ্মবিভূষণ বা ভারতরত্ন পাবেন তখন উনি নেবেন, অসুবিধার কিছু নেই। কিন্তু সিপিআইএম এর যখন যা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, ওনাদের যা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ওনাদের নেওয়া বা না নেওয়ার অধিকার সেই অনুযায়ী আছে, এটাকে যেন গুলিয়ে না ফেলা। আমি এই কারণেই এটা বললাম, কারণ ইএমএস বা জ্যোতিবাবুর স্টেট অনার প্রত্যাখ্যান করার সময় কিন্তু এই সমস্ত বিজেপি সিপিএম এর ভোট যাওয়া না যাওয়ার গল্প ছিল। আমাকে শতরূপ একটা প্রশ্ন আমি পেলাম না, আমি আসবো সমীরবাবু, আমি আসবো সমীরবাবু, শতরূপ আমি একটা প্রশ্নের উত্তর শুধু পেলাম না। এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে করতে দেবেন? আমি আসবো শিশিরবাবু, এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে আমি জাস্ট এই প্রশ্নটার উত্তর শতরূপের কাছ থেকে চাইছিলাম। আমি আরেকবার শতরূপের কাছে যাচ্ছি, তারপর আমি আপনাদের সকলের কাছে আবার আসবো। আমি বলেছিলাম সাংসদ এবং বিধায়কদের ভাতা এবং বেতন সম্পর্কে। আপনাদের অধিকাংশ সাংসদ এবং বিধায়ক যে ভাতা নেন, 1 মিনিট শতরূপ, মানুষের কাজের জন্য নেন না, দলকে দিয়ে দেন। হ্যাঁ, দলকে দিয়ে দেন, সে তো তাহলে রাষ্ট্রের টাকা দলকে দিয়ে দেওয়া যায়, আর সেই রাষ্ট্রের সম্মান নেওয়া যায় না দলের জন্য। এটা কোথাকার যুক্তি? শুনুন, প্রথম কথা, আপনি মাইনে নেওয়ার পরে সেটা রিপাবলিকের টাকা হয়ে যায় না, ওটা আপনার টাকা হয়। বেশ। সেই টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারেন, সেই টাকা দিয়ে আমাকে একদিন খাওয়াতেও পারেন। এটা রিপাবলিকের টাকা, আপনি আমায় দিয়ে দিচ্ছেন না, ওটা আপনার উপার্জনের টাকা। তখন আপনি পার্সপেক্টিভগুলো ক্লিয়ার রাখুন, অনেকবার এটা গুলিয়ে দেবেন না। কে ক্ষমতায় আসবে তখন নরেন্দ্র মোদির টাকা না, পুরস্কারের সময় নরেন্দ্র মোদির সম্মান। আপনাকে বারবার করে বলছি না, অসাধারণ শতরূপ, আমার আসলে এটা অসাধারণই বলো। আপনি যদি আমাকে নরেন্দ্র মোদির টাকা নয়, আপনি আমায় ভালো করে জানেন তো, আমি Please. আপনার প্রোগ্রামটা আপনার চালাতে অসুবিধা না, হবে। কোনোভাবে আমি অসুবিধা কিন্তু হবে না। আমাকে ইন্টারাপ্ট করলাম, তাহলে সেটা কথা বলি না। কোনোভাবে অসুবিধা হবে না। আপনি আমার কথা মুখে বসাবেন না, আপনি বলুন, ইন্টারাপশন আপনি বললে আমিও করব। আপনি বলুন। আপনি তার মানে হ্যাঁ। দেশ এবং রাষ্ট্রের তফাৎ বোঝেন না, বুঝলাম। কেন বুঝবো না? আপনি আমার প্রশ্ন আরে দাঁড়ান সাংসদ- না রে বাবা, কথা শুনুন না। হ্যাঁ। পারিশ্রমিক এবং পুরস্কারের তফাৎ বোঝেন না। আপনি রাজনীতি ছেড়ে দিন, বাংলা ক্লাস করে আসুন। কেন আপনারা তো রাষ্ট্র ব্যবস্থা মানেন? পারিশ্রমিক, সে রাষ্ট্রের কাছ থেকে আরে পারিশ্রমিক মাইনে হচ্ছে পারিশ্রমিক, আর এটা হচ্ছে পুরস্কার। কেন ওটা তো মাইনে? আপনি আর কিসের পারিশ্রমিক, আপনি বলুন। না, পারিশ্রমিক কিসের? MLA হওয়ার পারিশ্রমিক, না, কিসের MP হওয়ার পারিশ্রমিক? না, কিসের পারিশ্রমিক? আপনি একটু আগে- আরে কি একটু আগে বলেছেন? আপনার যেরকম সাংবাদিক পারিশ্রমিক, আরে এক মিনিট। আপনার যেরকম সাংবাদিক পারিশ্রমিক, নয়। আরে না, তাই শতরূপ নয়। আপনি পারিশ্রমিক এবং পুরস্কারের কথা বলেন না। শতরূপ আপনি মাস গেলে যে মাইনে পান, ওটা আপনার পারিশ্রমিক। আর আপনার তাহলে চ্যানেলে আপনারা মাইনে নেওয়ার জন্য বিধায়ক হন। তাহলে আপনারা মাইনে নেওয়ার জন্য বিধায়ক হন। তাহলে বিধায়ক হন সাংসদের মাইনে নেওয়ার জন্য। মানুষের কাজের জন্য নয়। মানুষের কাজের জন্য নয়। মাইনে নেওয়ার জন্য বিধায়ক হন। এমএলএ মাইনে নেওয়ার জন্য। এমএলএ এমপি হয় মাইনে নেওয়ার জন্য। পুরস্কার বেশ। এক নয়। বেশ। আপনি যাই বলুন না, মাইনে নেওয়ার জন্য আমার কোনো অসুবিধা নেই। আপনি বলেছেন আপনাদের দলে না, আপনি বলেছেন আপনি পারিশ্রমিক এবং পুরস্কারের কথা বলেন না। আমি সত্যি বুঝি না। আপনি বোঝেন না। আমি সত্যিই বুঝি না। আমি সত্যি সত্যিই বুঝি না। জনসেবার কথা বলে কি করে মাইনে নেওয়ার কথা বলে? ছেড়ে দিন শতরূপ। আপনি পারিশ্রমিক এবং আমি পুরস্কার তফাৎ বলেন। আচ্ছা, বেশ। আমিও এটা বুঝতে পারলাম না যে জনগণের সেবা করে কি করে মাইনে চান। জনগণের সেবা করে মাইনে চাওয়া যায়। শিশির বাবু প্লিজ। শিশির বাবু প্লিজ। শিশির বাবু তোমাকে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, প্লিজ বলুন। প্লিজ শতরূপ, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। ইউনিভার্সিটি যখন একটা ডক্টরেট দেয়, সেটা কি পুরস্কার না? না। এ বাবা, আপনি কি বলছেন? তো কি? থিসিস সাবমিট করে, থিসিস ডিফেন্ড করে, কোয়ালিফাই করে তারপর ডক্টরেট দিতে হয়। এইটা মানে পিএইচডি যেটা, আর অনারারি। দাঁড়ান শিশির দা, এক সেকেন্ড। ডক্টর অফ লেটার্স। আরে বাবা রে বাবা, ডিলিটের কথা বলছেন। পিএইচডি, ডক্টর অফ লেটার্স। শিশির দা সাম্মানিক ডিলিটের কথা বলছেন। পিএইচডি। জ্যোতি বাবু ক্যালকাটা ইউনিভার্সিটির কাছ থেকে ডক্টরেট নিয়েছিলেন কি না, নেননি, রিজেক্ট করেছিলেন। না, নিয়েছিলেন শতরূপ। আরে আপনি কি বলছেন? শতরূপ নিয়েছিলেন। জ্যোতি উনি বসু ডক্টরেট অফ লটা নিয়েছিলেন। জ্যোতি বসু ডক্টরেট বলেছিলেন অফ যে যা আমি করিনি তা বলবো কেন? ডিলিট নেননি, ডক্টরেট ল নিয়েছিলেন। তুমি জানো শতরূপ না। নিয়েছিলেন। জ্যোতি বসু পাস করা লয়ার ছিল। আমি ক্যালকাটা উনি বলছেন ডিলিটের কথা। ডক্টরেট উনি ডিলিট না,
না, delete নেন। Delete নেন। ডক্টর বিপ্লব লাউ নিয়েছেন। ডক্টর বিপ্লব লাউ নিয়েছিলেন। না, কিন্তু আমার প্রশ্ন না, বেশ ডক্টর বিপ্লব লাউ। শিশির বাবু, জ্যোতি বসু কমিউনিস্ট পার্টির নেতা হওয়ার আগে উনি ব্যারিস্টার ছিলেন, লন্ডন থেকে পাশ করা ব্যারিস্টার। উনি ডক্টর হবে না, তুমি হবে না, শিশির বাজারিয়া হবে নাকি আমি হব? ডিলিট বললেন, বেশ আমি বললাম উনি ডিলিট দেননি। বেশ, জ্যোতি বেশ। বসু বলেছিলেন যে আমি মমতা ব্যানার্জি নিজে ভাইস চ্যান্সেলর মমতা ব্যানার্জির কথা পড়ে আসছি। নিজের নাম প্রস্তাব করে মমতা ব্যানার্জির কথা পড়ে আসছি। চিনিও না। শিশির বাবু প্লিজ, শিশির বাবু আমি একটু কৃষাণু বাবুর কাছে যাই। কৃষাণু বাবু বসে আছেন। কৃষাণু মিত্র, না না, কারুর কাছ থেকে কিছু শিখতে হবে না, শতরূপ আপনারা নিজেরা সমস্ত জানেন, আপনারা স্বশিক্ষিত। আমি সেই কারণে আমি কৃষাণু বাবুর কাছে যাই। ডিলিট বললেন, তুমি ডক্টর লালু ঘুরিয়ে দিলেন। আমি ডক্টর বিপ্লব নিয়েছিলেন। কৃষাণু বাবু, নিয়েছিলেন তো, উনি বলেন ডিলিট, আমি সেটা অস্বীকার করি। কৃষাণু বাবু আপনার কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এক্সাক্ট স্টান্সটা কি এ প্রসঙ্গে? বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ প্রথমত তাকে দেওয়া এবং তারপরে তার প্রত্যাখ্যান করা, আপনাদের দলের স্টান্সটা কি? না, এখানে আমাদের দলের স্টান্সটা কি আছে, মানে যারা দিয়েছে, যারা নিয়েছে বা নেয়নি, বিষয়টা তো তাদের মধ্যে। এখানে আমাদের স্টান্স না, আমি একটা কথা শুনছিলাম, সৌগত বাবু বলছিলেন বা কুণাল ঘোষ বলছিলেন যে এটা নাকি আনুগত্য কেনাবেচার একটা বিষয়। মোহাম্মদ সেলিমও দেখলেন সেরকমই একটা ইঙ্গিত করছেন যে গুলাম নবী আজাদকে দেওয়া, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া আসলে সেই দলের ভোটটা নেওয়ার জন্য। তাহলে প্রত্যাখ্যানটাও ভোটটা ধরে রাখার জন্য নাকি? না না, মানে আপনাদের দিলেও আপনারা প্রত্যাখ্যান করবেন? না না, তুমি বলার আগে সুবীর দা খুব সুন্দরভাবে আমি দেখছিলাম যে উনি যেটা বলতে গিয়ে উনি একটা জায়গায় বললেন যে কোথাও বিজেপির 3 থেকে 77 করার পেছনে তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কি এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। যদি উনি নিতেন হয়তো ব্যাখ্যাটা এইভাবে হতো। আমি যদি ঠিকভাবে শুনে থাকি তো এই সমীরদা ঠিক এই কথাটাই বলেছে। তো আমিও তো এটাই বলছি যে আপনাদের মধ্যে এক্ষুনি যেটা শিশির বাবুর সাথে শতরূপের যে বাকবিতণ্ডা দেখলাম, আর আপনিও বেশ খানিকটা সেখানে যোগদান করলেন, সেখানে আমার কোথাও মনে হলো যে সিপিএম হয়তো সিপিএম এর জায়গায় আছে, বিজেপিও তার জায়গায় আছে, কিন্তু তাদের যে সমর্থক দেওয়া নেওয়ার যে সম্পর্কটা, কোথাও সেই সমর্থকটাকে একদল লোক ফেরত পেতে চাইছে আর আরেক দল লোক 19-এর পর সেটাকে ধরে রাখতে চাইছে, 21-এ অনেকটা লস করা সত্ত্বেও। তো কোথাও 24-এর জন্য পশ্চারিং এর খেলার মধ্যে এই অ্যাওয়ার্ডটা পড়ে গেছে। এইখানে আমি যতদূর আমি বলে দিই, আমি বেশিক্ষণ আর সময় পাবো না, আমি যে আমার মনে হয় যে যারা এই অ্যাওয়ার্ডটাতে এই বিচারকের ভূমিকায় ছিলেন বা যারা এই নাম সিলেকশনে ছিলেন, তারা আশা করি সিপিএম বা কমিউনিস্ট পার্টির এই ইতিহাসটা থেকে অজ্ঞ ছিলেন না। তারা ভালোভাবে নিশ্চয়ই জানতেন যে হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায় বা আর কারোর ব্যাপারে হয়তো জানতেন না, কিন্তু তারা এটা জানতেন যে বুদ্ধদেব ভট্টাচার্যকে অ্যাওয়ার্ডটা দিলে উনি প্রত্যাখ্যান করবে। তা সত্ত্বেও এই অ্যাওয়ার্ডটা তারা দিলেন। এবং এখানে যেটা শিশিরদা বলছিলেন না যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্টেটমেন্টে আছে উনি জানতেন না, বুদ্ধদেব ভট্টাচার্য এটা বলেছেন যে উনাকে আগের থেকে জানানো হয়নি বা অফিসিয়ালি কমিউনিকেট করা হয়নি। উনি হট করে হয়তো সংবাদ মাধ্যমে বা দিল্লি থেকে কোনো ফোনের মাধ্যমে জেনেছেন। এইবার বিষয়টা হচ্ছে যে এইটা জেনেও কেন এই অ্যাওয়ার্ডটা দেয়া হলো যে অ্যাওয়ার্ডটা উনি নেবেন না, এর পেছনেও ওই 24-এর ক্যালকুলেশন আছে যে যেই পার্সেন্টেজ ভোটটা বিজেপি ধারে নিয়েছিল না কি প্রেম ভালোবাসায় নিয়েছিল আমি জানি না, কিন্তু বিজেপি পেয়েছিল। তার কারণ হচ্ছে এটা আজকে জলের মতো পরিষ্কার যে বিজেপির গ্রাফ চড়ার সাথে সিপিএম এর গ্রাফ নেমেছে, এবং এই কর্পোরেশন ইলেকশনে আমরা দেখেছি যে সিপিএম এর গ্রাফ ওঠার সাথে বিজেপির গ্রাফ। বেশ, কৃষাণু খুব স্পষ্ট আপনার যুক্তি, কৃষাণু খুব স্পষ্ট আপনার যুক্তি, এবং আমাকে অশোক বাবুর কাছে যেতে হবে, অশোক ঘোষও রয়েছেন, আমি শিশির বাবুর কাছেও যাব, কারণ বিজেপির সঙ্গে সিপিএম এর গ্রাফের ওঠানামার তুলনামূলক একটা আলোচনা চলছে। শতরূপের কাছেও আসবে, একটা বিরতির সময়, বিরতির পর ফিরে আসছে এই বিতর্কের সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আরএসপির অশোক ঘোষ আমার সঙ্গে রয়েছেন এই বিতর্কে। অশোকবাবু এখনো পর্যন্ত সুযোগ পানি বলার, আমি অশোকবাবু আপনার কাছে আসবো। বামেদের, বিশেষ করে কমিউনিস্টদের, বামেদের তো একটা বড় গোত্র রয়েছে, সমাজতান্ত্রিক ইত্যাদি সবকিছু একসঙ্গে ধরে আমি যদি বলি নির্দিষ্টভাবে কমিউনিস্টদের, তাদের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্মান নেওয়া না নেওয়ার প্রশ্নটা বহু বিতর্কিত এবং বহুদিন ধরে চলছে। ইএমএস এর কথা আসছে, জ্যোতিবাবুর কথা আসছে। আমার প্রশ্ন সেখানে নয়, কেউ ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যানও করতে পারেন, সেখানেও না, যেমন শতরূপ বলছিলেন কিছুক্ষণ আগে সাংবাদিক নিখিল চক্রবর্তীর কথা। রাষ্ট্রের কাছ থেকে পুরস্কার নিলে রাষ্ট্রকে প্রশ্ন করবো কি করে, যেটা আমার কাজ।
এমন ব্যক্তিগত মান অভিমানগুলো শিল্পীদের ক্ষেত্রে অনেক সময় থাকে, তেমন এবারেও কিছু ঘটেছে। আমি সেগুলোকেও সরিয়ে রাখছি। আবার অনেক শিল্পী প্রথম পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করে উচ্চতর পদ্ম পুরস্কার নিয়েছেন, এমন নজিরও রয়েছে। এগুলোর বাইরে আমি বলছি, একটা দল হিসেবে রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে রাষ্ট্রীয় সম্মানকে প্রত্যাখ্যান করা, আমি জানি না আরএসপির কখনো কেউ এভাবে বিবেচিত হয়েছিলেন কিনা বা তার নাম এসেছিল কিনা। আপনাদের স্ট্যান্ডটা কি? আপনাদের দলের কাছে যদি এমন কোনো প্রস্তাব কারোর জন্য আসে, কি করবেন আপনারা? আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা শুধু বলতে চাইছি। মানে আমি অনুরোধ করব যারা আজকে আছেন তারা একটু অনুগ্রহ করে আমার কথাগুলো শুনবেন। আমি একজন রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলা নাগরিক। আমি অশোক ঘোষ, নাগরিক। কিন্তু আমি সরকারের বহু সিদ্ধান্তের সঙ্গে সহমত নই। আমি শাসক দলের বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। অর্থাৎ সরকারি সিদ্ধান্তের সঙ্গে সহমত না হতে পারলেই তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রবিরোধী আমি তা মনে করি না। আমি সরকারের বহু দলের সিদ্ধান্তের সঙ্গে সহমত নই। আমাদের দেশে এরকম বহু ঘটনা ঘটেছে যে জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, সাহিত্য একাডেমির সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন সরকারের সঙ্গে রাজনৈতিক মতবিরোধিতার কারণে অথবা পছন্দ অপছন্দের কারণে, বা সরকারের কোনো রাজনৈতিক অবস্থানকে পছন্দ না করার কারণে এরকম পদত্যাগগুলো ঘটেছে। ধরুন, রাষ্ট্রপতি কোনো একজনকে সংসদে মনোনয়ন দিলেন, বলা যেতে পারে যে রাষ্ট্রপতি তো মনোনয়ন দিচ্ছেন না, আসলে শাসক দল ঠিক করে দিচ্ছে রাষ্ট্রপতি কাকে মনোনয়ন দেবেন। ঠিক সেই রকম এই যে পদ্ম পুরস্কার, এটা মূলত সরকারই ঠিক করে, তারও আগে শাসক দল ঠিক করে, তারপরে শাসক দল তাদের পছন্দ অপছন্দের সুপারিশ পাঠায়, তারপরে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, হয়নি, আমি এসব জায়গায় যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে দুটো কারণে এই প্রত্যাখ্যান বা গ্রহণ হয়। একটা হচ্ছে ব্যক্তিগত ইচ্ছে, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রত্যাখ্যান করেছেন তার ব্যক্তিগত কারণে, বা পণ্ডিত অনিন্দ্যবাবু প্রত্যাখ্যান করেছেন ব্যক্তিগত কারণে। অতীতে আমাদের এই বাংলায় অনেক বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নাট্যকার, গায়ক প্রত্যাখ্যান করেছেন, তাদের বিভিন্ন রকম রাজনৈতিক কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, কিন্তু বুদ্ধবাবুর প্রত্যাখ্যানটি একেবারেই রাজনৈতিক কারণ হয়েছে। আমি সহজ কথা যেভাবে বুঝি, আজকে দেশের মধ্যে সবচেয়ে বড় বিপদ ধর্মনিরপেক্ষতার বিপদ, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত, সহনশীলতা আক্রান্ত। বুদ্ধদেব বাবুকে যে সরকার তার নামটি পদ্মভূষণের জন্য সুপারিশ করেছে, সেই সরকার নিজে প্রতি মুহূর্তে সংবিধানের যে নিরাপত্তাগুলো রয়েছে নাগরিকদের দেয়া, সেই নিরাপত্তাগুলোকে প্রতি মুহূর্তে লঙ্ঘন করছেন, প্রতি মুহূর্তে সেগুলোকে অমান্য করছেন, আদালতের নির্দেশ মানছেন না। আইনের পথে চলবে, এটা একটা আপ্তবাক্য হয়ে দাঁড়িয়েছে। আইনের পথে চলে না যদি তার কার্যকর প্রয়োগ না থাকে। সব মিলিয়ে আজকে পরিষ্কার বলবো, দেশের মধ্যে যে সরকারটি ক্ষমতায় আছে তাদের বহু সিদ্ধান্তের সঙ্গে, বহু কার্যক্রমের সঙ্গে আমরা সহমত হচ্ছি না। বুদ্ধবাবু তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে, রাজনৈতিক যুক্তিতে, তার দলের নির্দেশে, আমি ধরে নিচ্ছি লোকটা বুদ্ধদেব ভট্টাচার্য, মানুষটি বুদ্ধদেব ভট্টাচার্য, এক্ষেত্রে তিনি প্রত্যাখ্যান করেছেন মানে তার দলের নির্দেশে করেছেন। আর এক্ষেত্রে যেটা আমার শেষ কথা, এই ধরনের পদ্মভূষণ প্রত্যাখ্যান করতে গেলে রাজনৈতিক দৃঢ়তা লাগে, সাহস লাগে, প্রজ্ঞা লাগে, প্রত্যয় লাগে, না হলে এটা করা যায় না। আমি ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, আমি আবারও বলছি অশোক বাবু, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সদরূপ আপনাকেও বলছি, তার বা ব্যক্তি জ্যোতি বসু বা ব্যক্তি MS নম্বুদ্বীপাদ, তাদের প্রত্যাখ্যান নিয়ে আমার প্রশ্ন নয়, সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তারা ব্যক্তি হিসেবে নন, রাজনৈতিক একটি মতের অনুসারী হিসেবে সিদ্ধান্তগুলো নিয়েছেন বলে আমি ওই রাজনৈতিক মতটা নিয়ে প্রশ্ন করছি, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। আমি আসবো সদরূপ, কিন্তু অশোকবাবু এইমাত্র রাষ্ট্রপতি সম্পর্কে একটি বক্তব্য বলছিলেন যে রাষ্ট্রপতি সেটাই করবেন যেটা তাকে সরকার করাবে। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, সে কথাটা আমি প্রশ্নের আকারই সামনে রাখছি, আমার আজকের ব্রহ্মাস্ত্র। রাষ্ট্রীয় সম্মানে আপত্তি নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়া। অশোকবাবু, নিশ্চয়ই আপনাদের মনে আছে, শতরূপ নিশ্চয়ই আপনারও মনে আছে, APJ আব্দুল কালামের বিরুদ্ধে
লক্ষ্মী সেহগাল সিপিআইএম এর হ্যাঁ, মনে সদস্য, আছে। হ্যাঁ, মনে তিনি আছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হ্যাঁ। হয়েছিলেন, তখন ক্ষমতায় আসেন ছিল এনডিএ সরকার। তাহলে জেনে শুনে লক্ষ্মী সেহগালকে প্রার্থী করেছিলেন যে রাষ্ট্রপতি হলে তাকে বিজেপি সরকারের কথায় চলতে হবে, রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাখ্যান, রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান, কিন্তু রাষ্ট্রপতি পদে এমন কাউকে পাঠাতে পারেন যাকে বিজেপি অনির্বাণ। সরকারের এনডিএ সরকারের কথায় চলতে হবে। না বিজেপি সরকারের কথা না, আপনি একটু আগে অশোকবাবু বলেছেন, কতটুকু আমি অশোকবাবুর কাছ থেকে শুনি। অশোকবাবু প্লিজ। না আমি বলেছি অনির্বাণ, আমি বলবো। হ্যাঁ, please. আচ্ছা, অনির্বাণ আমি একটু 1 মিনিট বলে নেবো, সুযোগ আছে বলার? হ্যাঁ, বলুন বলুন বলুন। না অনির্বাণ, আমি যদি সুযোগ পাই আমি আরেকটু যোগ করতে চাইছি। হ্যাঁ বলুন, বলুন। রাষ্ট্রপতি পদে আরএসপির সাধারণ সম্পাদক, সর্বোচ্চ নেতা, দীর্ঘদিনের লোকসভা সংসদ ত্রিদীপ চৌধুরী সামগ্রিকভাবে বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বাস্তবটা যেটা, সেই বাস্তবটাকে মনে রাখতে হবে। বাস্তবটা হচ্ছেন, যেমন স্পিকার সোমনাথ বাবু স্পিকার হয়েছিলেন, কিন্তু সোমনাথ বাবু স্পিকার হলেও কি সিপিএম এর কথা সিদ্ধান্ত নিতে পারতেন? দেশে সরকার ছিল, বিরোধী পক্ষ ছিল, দেশে আইন ছিল, সংসদীয় রীতিনীতি ছিল, সবটা মেনে নিয়েই তাকে চলতে হয়েছিল। সেই রকম রাষ্ট্রপতি পদে যিনি যান না কেন, তাকে রাষ্ট্রের নির্দিষ্ট নিয়ম কানুন এবং সরকার, এখানে তো আমার প্রশ্ন অশোকবাবু, যে তাকে জেনে শুনেও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো যায়? বেশ, সদরবাবু প্লিজ। কি করা যাবে বলো? সদরবাবু প্লিজ। মুখ্যমন্ত্রী পদেও তাহলে লড়াই করতে পারবো না। আমার তো প্রশ্ন না, না, সেখানে, আমি- রাষ্ট্রের সম্মান, অনেকবার হলো তো, পুরস্কার আপত্তি, সম্মানে আপত্তি। অনেকক্ষণ তো চেঁচামেচি হলো, একটুখানি আর 10 মিনিট Please, তো বড় আমি বাকি কোনো আছে। চেঁচামেচি না, আমি শুধু একটু যদি উত্তরটুকু sane- চাইছি। একটু যদি সেনলি আলোচনা হ্যাঁ, করা please, যায়, আমি মানে sanely উত্তরটা একে অপরের চাইছি। মতকে যদি সম্মান করা যায় হ্যাঁ, একটুখানি, please, হ্যাঁ please. সেটা হচ্ছে যে দেখো, তাহলে তো মুখ্যমন্ত্রী ভোটেও লড়াই করা যায়। মানে এখানে মুখ্যমন্ত্রী ভোটে রাজ্য সরকার তৈরি করে বা লাভ কি? আফটার অল তারা অঙ্গরাজ্য, দেশের সরকার যে পলিসিতে চলছে তার থেকে খুব দূরে গিয়ে তো সরকার চালানো যাবে না রাজ্যে। সুতরাং এই লিমিটেশন তো থাকে। আমি তোমার কথার সাথে আমি কথাটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এই লিমিটেশন সত্ত্বেও তো আইনসভায় বা বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্টে লড়াই করা হয়। এবং লড়াই মানে তুমি জানো শুধুমাত্র সবসময় যে ক্ষমতা দখল করা হয় বা লড়াই সফলভাবে শেষ হয় তা তো নয়, কিন্তু লড়াইয়ের মাধ্যমে, ক্যাম্পেনের মাধ্যমে নিজেদের অল্টারনেট কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ, এটা আজকে আমরা করছি। যখন বিজেপিও ক্ষমতার বাইরে থেকেছে তখন তারাও এই লড়াই করেছে। অনেক সময় হেরে যাবে জেনেও অনেক রাষ্ট্রপতি নির্বাচনে বা ইয়ে। আমি একটা কথা বলি মানে আমি এই সব যে কারণে আমি তোমার বললাম লেট আস হ্যাভ আ সেন ডিসকাশন। তুমি যেটা বলছো না রাজনৈতিক কারণে, এবং একটা কৃষ্ণদা একদম একটা লিনিয়ার ইয়ে তৈরি করে দিল যে সিপিএম এর ভোট বিজেপিতে যাচ্ছে, বিজেপি আবার সিপিএম এর মধ্যে দেওয়া নেওয়া করছে ইত্যাদি। বিজেপি এবং সিপিএম এর মধ্যে এত ভালো লেনদেনের সুসম্পর্ক থাকলে দেখো আর কেউ খুশি হতো কি না হতো আমি জানি না, আমি তো খুশি হতাম। সেক্ষেত্রে কৃষ্ণদার মতো এত ভালো ছেলে বিজেপি থেকে তৃণমূলে না গিয়ে বিজেপি থেকে সিপিএমে আসতো, আমরা উপকৃত হতাম। কিন্তু আমার পোড়া কপাল তা তো হলো না। আমি একটা কথা এখানে বলছি, এগুলোকে বাদ দিয়ে দেখো সবসময় যে রাজনৈতিক কারণে একটা মানুষের একটা অ্যাওয়ার্ডকে প্রত্যাখ্যান করার অধিকারকে সম্মান করা নিবার। আমি এই কারণে বলছি, প্রত্যাখ্যানকালী বুদ্ধদেব ভট্টাচার্য কি, ইএমএস কি, জ্যোতি বসু করেন নাকি, কিছু রাজনৈতিক লোকেরা করেন নাকি? ইভেন আমি তোমায় বলছি নিখিল বাবুর মতো একজন পলিটিক্যাল স্টেটমেন্ট নিয়ে বা একটা সোশ্যাল স্টেটমেন্ট নিয়ে করেন, তার আমি তোমার উদাহরণ দিচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়। তুমি হেমন্ত মুখোপাধ্যায় কি মনে করো? বাঙালির লজ্জা, মাতৃগর্ভের যন্ত্রণা তুমি মনে করো হেমন্ত মুখোপাধ্যায়কে? হেমন্ত মুখোপাধ্যায় পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। আমরা বাঙালিরা বলো তো কাকে সেলিব্রেট করবো আজকে? হেমন্ত মুখোপাধ্যায় না দিলীপ ঘোষকে? আজকে আমি তোমায় বলি শিশির ভাদুরী। শিশির ভাদুরীর সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। 59 সালে শিশির ভাদুরীকে যখন পদ্মভূষণ দেওয়া হয়েছিল, নির্দিষ্ট করে বলেছিলেন যে এই পুরস্কারটা নিলে তাহলে প্রমাণ করে দেওয়া হবে যে ভারতীয় রাষ্ট্র থিয়েটারের জন্য ভেবেছে, তাই আমি প্রত্যাখ্যান করলাম। নট রিয়েলি, উনি কিন্তু তা বলেনি। আমি জানি না এটাও উনি বলেছিলেন কিনা, সেটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে, কিন্তু উনি তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে এই পুরস্কার পাওয়ার সাথে আমার কাজের কোনো সম্মান নেই, মানে আমার কাজের কোনো সম্পর্ক নেই, এতে আমার থিয়েটার উন্নত হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে যারা এইসব পুরস্কার পায় তাদের পাশে একটা স্থাবক বৃত্ত তৈরি। এটা উনি ক্যাটাগরিক্যালি কথাটা ব্যবহার করেন, স্থাবক বৃত্ত। আমি বলছি এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি এই কথা যখন এলো আমি আরেকটা কথা তোমার ভালো লাগবে, তুই শোনো না রে ভাই। ধরো রমিলা থাপার সম্পর্কে বিজেপি আরএসএস এর লোকেরা চিরকাল বসে বলে থাকেন যে উনি হচ্ছেন কমিউনিস্ট স্টুজ এবং উনি হচ্ছেন কংগ্রেসের দলদাস, কংগ্রেস ব্যাকড কমিউনিস্ট স্টুজ। রমিলা থাপার সম্পর্কে, ইরফান হাবিব সম্পর্কে চিরকালই কথা বলা হয়। রমিলা থাপার 2 বার পদ্ম সম্মান অফার্ড হয়েছেন, 2 বার, এবং 2 বারই কংগ্রেস সরকারের আমলে। উনি কিন্তু 2 বারই সেটা প্রত্যাখ্যান করেছেন এবং উনি একটা স্ট্যান্ড নিয়েছেন, বলেছেন যে আমি একজন একাডেমিশিয়ান, কোনো একাডেমিক সার্কেল থেকে আমার একাডেমিক্সের স্বীকৃতি হিসেবে কোনো ইউনিভার্সিটি, কোনো একাডেমিক স্ফিয়ার থেকে যদি আমায় কিছু দেওয়া হয় আমি সেটা নেব, এর বাইরে কোনো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আমার চাই না। আমি বলছি এগুলোকে সম্মান করো। সতর্কভাবে আমি 1000বার সম্মান করি, এবং আপনাকে এটাও বলছি তার সঙ্গে, এই যে বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, জ্যোতি বসু বলুন, আপনি যারা যারা প্রত্যাখ্যান করছেন বলছেন বা করেছেন অতীতে, তাদের প্রত্যেকের সম্মানকে শ্রদ্ধা করি, প্রত্যেকের প্রত্যাখ্যানকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যদি আপনার বা আপনাদের এই প্রত্যাখ্যানের অধিকারটা কেড়ে নিতে যায়, তার জন্য আমি রাস্তায় নেমে হাঁটতেও রাজি আছি।
তার জন্যই গণতন্ত্র, তার জন্যই গণতন্ত্র স্পিরিট। আমি শুধু বোঝার চেষ্টা করছি যে প্রত্যাখ্যানটা কেন, কারণটা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বললেন তো থিয়েটারের কথা বলেন, একজন থিয়েটারের মানুষ এবং সাহিত্যের মানুষ, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি সবে মাত্র একাডেমি পুরস্কার পেয়েছেন। কৃষ্ণবাবু, আপনি বলুন তো, আপনার মনে হয় ব্রাত্যবাবু এই যে পুরস্কারটা পেলেন এবং স্বীকার করলেন, গ্রহণ তো করেছেন, প্রত্যাখ্যান করেননি, তাতে কি ব্রাত্য বসুর যে আনুগত্য সেটা বিজেপির কাছে বিক্রি হয়ে গেল? এরকম হয় এত সহজ? আমি তো যেটা তোমার সাথে শতরূপের যেরকম একটা তরজা চলছিল, সেখানে রাষ্ট্র এবং দেশ, রাষ্ট্র মূল্যায়ন কমিউনিস্ট পার্টির মতো আমাদের রাষ্ট্রের মূল্যায়ন, হ্যাঁ, রাষ্ট্র এবং দেশ এক নয়, এটা মেনে নিয়েও বলছি যে রাষ্ট্র নিপীড়নের যন্ত্র হিসেবে তার কোনো অ্যাওয়ার্ড নেওয়া যাবে না, কিন্তু সেই রাষ্ট্র শক্তিতে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করতে হবে, এই বিচারিতাটা আমাদের একটা বিরোধাভাস যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। আমি সেটাকে দখল করতে বিরোধীরা পরে ফিরে আসেনি, একটা ছোট্ট বিরোধী পরে ফিরে আসছি বিতর্কের সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর ফিরে এলাম বিতর্কে। সমীরবাবু হাত তুলেছেন অনেকক্ষণ, কিন্তু তার আগে শিশির বাজুরিয়া হাত তুলেছেন। আমি একবার শিশিরবাবুর কাছে আসি, তারপর সমীরবাবুর কাছে আসবো। শিশিরবাবু অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, প্লিজ, সময় কম, আমি একটু সময় বাঁধতে বাধ্য হচ্ছি, 30 সেকেন্ডে যদি কনক্লুড করেন। খুব সংক্ষেপে বলি, দুটো জিনিস সবাইকে মনে করিয়ে দিই। সোমনাথ বাবু যখন স্পিকার ছিলেন, যখন পার্লামেন্টে ভোট হয়েছিল, সিপিএম পার্টি কি ওনাকে অনুমতি দিয়েছিল স্পিকার গদিতে বসতে? যদি ওটা হতো তাহলে ওনাকে পার্টি থেকে বহিষ্কার করা হতো না। কেন? উনি বললেন আমি স্পিকার, আমি বসবো। এই যে কথা হলো, স্পিকার আমরা তো সব দিই, হয় না। আপনি যে অনির্বাণ বললেন, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের উদাহরণ দিলেন, যখন ওনাকে সিপিএম নাবালো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2007-এ, সবাইকে এই কথাটা স্মরণ করিয়ে দিই, যখন কংগ্রেস আর সিপিএম এর মধ্যে একটা কথা হলো এইবার কি সোমনাথ বাবু রাষ্ট্রপতি হতে পারেন, সিপিএম থেকে বলা হলো না। তার আসল কারণ ছিল যেটা বলা হলো ভিতরে, যখন রাষ্ট্রপতি স্পিচ দেন পার্লামেন্টে, তো বলেন মাই গভর্নমেন্ট, ইট ক্যান নট বি মাই গভর্নমেন্ট। আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে এটা আমি কি করে জানি, আমি আলাদা করে বলে দেবো। আর শতরূপ আপনার জন্য একটা কথা, 28 এপ্রিল 2007 জ্যোতিবাবু এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পুরস্কার নিয়েছিলেন। আমি ঠিক এক্স্যাক্টলি ডেট বলছি, 28 এপ্রিল। এটা 3 বার না বলার পর চতুর্থবার উনি নিলেন। একদম শেষ দিকে চলে এসেছি, একদম শেষ দিকে চলে এসেছি। আমি এই বিতর্কে আসবো না। সমীর, সাথে জ্যোতিবাবু ডক্টর অফ ল পেয়েছিলেন, তার বহু আগে উনি রিজেক্ট করেছিলেন। আপনি শতরূপবাবু সবাই শেষ হয়েছে। আমি বলছি তো, শিশিরবাবুর কাছ থেকে জ্যোতিবাবু চিনতে হবে না আমাকে। শিশিরবাবু প্লিজ, এই বিতর্কটা এখন ঢুকছি না, সবাই শেষ হয়েছে। আপনি আমায় দিলীপ ঘোষ বোঝাবেন, আপনি জ্যোতিবাবুর ছেড়ে দেবেন, আপনারা হবে না। শতরূপবাবু প্লিজ, সমীরবাবু প্লিজ, সংক্ষেপে। শতরূপ, আমি জ্যোতিবাবু নিয়ে বলতে পারি, আমার অধিকার আছে। রাষ্ট্র, দেশ, ভুল বলার অধিকার নেই এবং দেশের আইনি ব্যবস্থা, এগুলো সম্পর্কে বিভিন্ন দলের বিভিন্ন রকম অবস্থান আছে। বিশেষত বামপন্থীদের অবস্থানটা খুবই গোলমেলে। আমি রাজ্য সরকার চালাবো, পুরস্কার দেব, তখন সেটা স্থাবকতা নয়, আর দেশের সরকার পুরস্কার নিলে স্থাবকতা হবে। এসব গোলমাল তৈরি হয়েছে। দেশের সংবিধান মেনে তার ভিত্তিতে সবাই শপথ নিচ্ছে। তাহলে সেই ব্যবস্থার অংশ হিসাবে যে আপনি সরকারের দিল্লিতে আসুন, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে রাজি হতেন, আপনি সব তুলে দিতেন রাষ্ট্রপতিকে বলে। আমার সময় হচ্ছে দ্বিচারিতা, সময় একেবারে শেষ। সংবিধান কৃষ্ণবাবু হাত তুলেছেন, একটা লাইন কিছু বলতে চাইছেন। কৃষ্ণবাবু প্লিজ, থেকে এসব কথা। কৃষ্ণবাবু প্লিজ, 1 মিনিটে সংক্ষেপে 1 মিনিট নেই প্লিজ। আমার মনে প্রশ্ন ছিল যে শতরূপ যে ব্যাখ্যা দিচ্ছে বা অশোক দাদাই ব্যাখ্যা দিচ্ছে, রিজেক্ট করার দুজনে আলাদা আলাদা। এটা কি শুধু বিজেপি সরকার বা তাদের মনের মতো কোনো সরকার, মানে সরকার নয় বলে তার প্রত্যাখ্যান
শতরূপবাবু প্লিজ সংক্ষেপে, মনের মতো সরকার নয় বলে কি প্রত্যাখ্যান? সংক্ষেপে। আমাদের সমর্থনে যখন কেন্দ্রের সরকার চলছিল তখন জমিবাবু নেননি। সমীরদা যে কথা বলেন ওনার সাথে নিয়ে তর্ক করতে চাই না। সমীরদা এই গোলমেলে অবস্থান মেনেই সারা জীবন রাজনীতি করেছেন এবং লাস্ট 5-7 বছর বুঝেছেন ওটা গোলমেলে, কিন্তু 20 বছর বুঝেছেন। যাই হোক, আমি একটা কথা খালি বলি, আমি একটা কথা প্লিজ একটা সেকেন্ড, একটা সেন্টেন্স প্লিজ। ব্রাত্য বসুর নামটা এখানে উঠলো, ব্রাত্য বসুকে নিয়ে কেন আলোচনা করছো? এই বাংলায় এই উদাহরণও আছে যে বিজেপি একজনের দিকে দপ্তরবিহীন মন্ত্রিত্ব ছুড়ে দিয়েছে, তিনি রিজেক্ট করার বদলে সেটাকে হুজুর মাইবাপ বলে মাথায় তুলে নিয়েছে। আমার সময় যেহেতু একেবারে শেষ, আজকের এই বিতর্ক এখানেই শেষ করছি। এই সম্মান জানিয়ে যে কেউ যে কোনো পুরস্কার বা সম্মান প্রত্যাখ্যান করতে পারেন, সেই সিদ্ধান্তটাও অত্যন্ত সম্মানীয়, কিন্তু যদি সেটা রাজনৈতিক হয় তার কারণটা বোঝার প্রয়োজন থাকে, আর তার রাজনৈতিক কারণটা আজকেও এতক্ষণ বিতর্কের পর আমাদের কাছে পরিষ্কার হলো না। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। এরপরে দেখুন সোজাসুজি সংবাদ।